আমি সুলতানা রহমান, সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখছেন বাংলা নিউজ নেটওয়ার্ক এবং আমার সঙ্গে আজকে অতিথি হিসেবে রয়েছেন রাজনীতি বিশ্লেষক শরীফুজ্জামান শরীফ। জনাব শরীফুজ্জামান শরীফ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে জুলাই ঘোষণা এবং বাংলাদেশের যে সংবিধানের পরিবর্তন নিয়ে আপনার ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে একটি টিম কাজ করছে, সেটি নিয়ে আলোচনা করব। কিন্তু কিছুক্ষণ আগেই যে জুলাই আন্দোলনের যে মাস্টার মাইন্ড বলে পরিচিত মাহফুজ আলম এবং সরকারের একজন উপদেষ্টা, তিনি একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন, যেটি আমার খুব নজরে কেড়েছে। শরীফুজ্জামান শরীফ, আপনিও নিশ্চয়ই পড়েছেন। আমার সঙ্গে আরো যুক্ত হয়েছেন আসাদ নূর। আসাদ নূরকে আমি স্বাগত জানিয়ে রাখছি। মাত্রই শুরু হয়েছে আসাদ নূর, আপনি সময় মতোই যুক্ত হয়েছেন, দেরি হয়নি। মাহফুজ আলমের লেখাটা নিশ্চয়ই আপনারা পড়েছেন। আমি সংবিধান, জুলাই ঘোষণা, ওগুলো নিয়ে কথা বলবো, কিন্তু এখানে যে কয়েকটি বিষয় আমি আমার মনে খুবই ব্যাখ্যা জানা জরুরি, আমাদের জাতিগতভাবে জানাও জরুরি। মাত্র কিছুক্ষণ 4 ঘন্টা আগে তিনি এই স্ট্যাটাসটি দিয়েছেন। সেখানে 71-এর মার্চ মাসে অসহযোগ আন্দোলন এবং বাঙালি বিহারি দাঙ্গা সঠিক হতে পারলে 24-এর গণ অভ্যুত্থান মেটিকুলাস ডিজাইন হলে সমস্যা কোথায়, এই প্রশ্ন তিনি তুলেছেন। এখন জনাব শরীফুজ্জামান শরীফ, বাঙালি বিহারি দাঙ্গা কবে হলো বাংলাদেশে? নাকি সে মুক্তিযুদ্ধের কথা বলেছে বাঙালি বিহারি দাঙ্গা হিসেবে? আপনাকে ধন্যবাদ। দর্শক শ্রোতা সহ সবাইকে শুভেচ্ছা। আমি মাহফুজ আলমের স্ট্যাটাসটা দেখেছি। শরীফ ভাই আছেন? স্থানটা তুলে ধরার চেষ্টা করেছেন। তো আজকের তার এই যে বক্তব্যটা, এই বক্তব্যটা থেকে, এই স্ট্যাটাস থেকে নতুন একটা শব্দ তিনি ইন্ট্রোডিউস করেছেন, সেটি বিহারি বাঙালি দাঙ্গা হিসেবে। আপনি তার বক্তব্যের ধারাবাহিকতা যদি দেখেন, তাহলে বোঝা যায় তিনি এটি সম্ভবত বাংলাদেশের মুক্তিযুদ্ধকে মিন করেছেন। যদি তিনি এটা করে থাকেন, এটা ক্ষমার অযোগ্য অপরাধ। তিনি ব্যক্তি মাহফুজ আলম নন, তিনি সরকারের মন্ত্রী। প্রথমত বলতে হবে সরকারের জায়গা থেকে এর সুনির্দিষ্ট ব্যাখ্যা দিতে, কারণ এটা বাংলাদেশের যে গৌরবের সব থেকে গৌরবোজ্জ্বল যে ঘটনাটি, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, সেটিকে অস্বীকার করা, ইতিহাস বিকৃত করা, এবং এটি এক ধরনের রাষ্ট্রদ্রোহ। আমি আশা করি সরকারের পক্ষ থেকে তার এই বক্তব্যের ব্যাখ্যা দেওয়া হবে এবং তিনি নিজেও ব্যাখ্যা দেবেন। জুলাইয়ের অভ্যুত্থানটা এটা কিভাবে ডিজাইন হয়েছে, কে কোথায় ছিল, এটা হয়তো সময় যত যাবে অনেক অজানা কথা আমরা জানতে পারব। এই ধরনের যে আন্দোলনগুলো হয়, অভ্যুত্থানগুলো হয়, সবকিছুই যে পর্দার বাইরে হয় এমনটা না। পর্দার পেছনে অনেক সময় অনেক ধরনের, বিশেষ করে সংগঠক যারা থাকেন, নেতৃত্বে যারা থাকেন, তারা কতগুলো নানা ধরনের পরিকল্পনা গ্রহণ করেন। জনগণ সবসময় সেই বিষয়গুলো অবগত হন না, যদিও মোটা দাগে মানুষ যে দাবিটা সামনে আসে তার সাথে যদি একাত্ম হয়, তাহলে কোথার থেকে পরিকল্পনা নেওয়া হয়েছে কি হয়নি এই বিষয়টি তারা বিবেচনায় নেন না। তার দাবিটা পছন্দ হলে তারা সেই দাবির সাথে যুক্ত হন, একাত্ম হন। আমি 24-এর গণঅভ্যুত্থানের নানা ধরনের সীমাবদ্ধতা আছে, নানা ধরনের বিতর্ক আছে, তার প্রতিক্রিয়া, সেটিকে আমরা কতটুকু ধরে রাখতে পেরেছি, এগুলো নিয়ে প্রচুর কথা বলা যায়, কথা বলার সুযোগ আছে, কথা হবে। কিন্তু আমি এখন পর্যন্ত মনে করি যে বাংলাদেশের সরকার পরিবর্তনের, বাংলাদেশের যতগুলো বৈধ পথ ছিল, তার সর্বশেষ পথটা ছিল গণঅভ্যুত্থান। আপনি যখন একটা দেশের মধ্যে সরকার পরিবর্তনের বৈধ পদ্ধতি, ভোটাধিকারটা কেড়ে নিয়ে যাবেন এবং এটি
শাসকের ইচ্ছা অনিচ্ছার উপরে যখন নির্ভর করবে, তখন মানুষকে কোনো না কোনো ভাবে বিক্ষুব্ধ হওয়া, বিক্ষোভ করা, বিক্ষোভের চেষ্টা করা। শরীফুজ্জামান, আপনার কথা একটু আটকে গেছে। হ্যাঁ, আমাদের দেশে শরীফুজ্জামান, আপনি কি মাহফুজ আলমের পুরো লেখাটি কি পড়েছেন? সে বলতে চাচ্ছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ভারতের সঙ্গে মিলে একটি ষড়যন্ত্র। কেন, ইমাজিন হাউ ডেয়ার হি ইজ। শরীফুজ্জামান, আপনার কথা আটকে যাচ্ছে। আপনার সম্ভবত ইন্টারনেটে কোনো সমস্যা আছে। আসাদ নূর, আমার কথা শুনতে পাচ্ছেন? আসাদ নূর কি আমার প্রশ্নগুলি শুনেছেন? যদি একটু বলতেন। আমি শরীফুজ্জামান শরীফ ভাই অত্যন্ত মার্জিত লোক। আর জেনারেশনগত অনেকটা পার্থক্য আছে। দর্শকদের বলে রাখি যে আমার বক্তব্যে কিছুটা অমিল পাবেন। তো আপনারা আপনাদের মতো করে বোঝার চেষ্টা করুন। আমি যতটুকু বুঝেছি, মাহফুজ এই পর্যন্ত যতগুলো লেখা ফেসবুকে আপলোড করেছে, পোস্ট করেছে, সেই লেখাগুলো কি তার? এই প্রশ্নটা আমার। কারণ তাকে আমরা কখনো কোথাও বক্তব্য দিতে দেখিনি। মানে মাইক্রোফোন, সে তো একজন উপদেষ্টা, মন্ত্রী সমমর্যাদার। তো মাইক্রোফোনের সামনে কি কথাবার্তা বলে? সে তো কথা মানে, তাহলে এই লেখাগুলো কি তার, নাকি তাকে কেউ লিখে দেয়? আর যদি তার হয়ে থাকে তাহলে কি সে সুস্থ, মানসিকভাবে ঠিক আছে, নাকি নেশা করে? আমি তার ব্যক্তিগত বিষয়ে অ্যাটাক করছি না। মানসিকভাবে সুস্থ কিনা তার এই প্রশ্নটা তুলেছি। মানে অথবা সে হয় মানসিকভাবে সুস্থ, কিন্তু এক এক সময় এক এক ধরনের তার লেখাগুলো দেখেন, কখনো জামাতের বিরুদ্ধে। আজকের লেখাটা আপনি পাচ্ছেন প্রো জামাতি, জামাতিদের চেয়ে আরো ভণ্ডতর কথাবার্তা। এক একদিন একই ব্যক্তি এক এক ধরনের কথা কিভাবে বলে? তার মানে সে হয় মানসিকভাবে সুস্থ না, অথবা কোনো কিছু খায় যে কারণে এক এক সময় তার এক এক চিন্তা কাজ করে এবং সেটা সে ফেসবুকে লেখে, অথবা তাকে অন্য কেউ লিখে দেয়। এটা আমার মূল কথা। এবং তার ব্যাপারে আমার মতামত এতটুকুই। তার কোনো কথা আমি কোনোদিন সিরিয়াসলি নেইনি। এখন আপনি বলবেন সে যে একজন উপদেষ্টা হতে, মন্ত্রী হতে বাংলাদেশে কি যোগ্যতার প্রয়োজন হয়? তারা কি যোগ্যতা বলে এসেছে? না। তাহলে সে কি বলল সেটাকে সরকারের বক্তব্য আমি দেখতে চাই না। এবং আওয়ামী লীগ এখানে একটা ভালো স্ট্যান্ড নেয়, ইউনূস সরকার অবৈধ, তাদের সকল বক্তব্যই অবৈধ। এটাই মোটামুটি আমার মনে হয় ঠিক আছে। কারণ যখন মাহফুজ জামাতের বিরুদ্ধে কথা বলছিল, তখন কিছু আওয়ামী লীগের লোকজনকেও খুশি হতে দেখেছি। মানে আওয়ামী লীগের একটা চমৎকার গঠনতন্ত্র আছে, সুশৃঙ্খলভাবে তাদের দলীয় পরিচালিত হয়। যাক, আমার লেখাটার দরকার নেই, আপনার এখানে কারো একজনের। হ্যাঁ, তো এই লেখাটি মানুষ, সে আবার লেখা তো ডিলিটও করে। তো একটা ব্যক্তি কতটা ব্যক্তিত্বহীন হলে পরে নিজের কথায়, নিজের স্ট্যাটাসে কখনো 1 ঘন্টা থাকতে পারে না, কখনো 2 ঘন্টাও থাকতে পারে না, কখনো আবার ক্ষমা চায়। তো দেখেন, আমি জীবনে কোনোদিন বিমান চালানোর বেসিক, মানে বিমান কেমনে, বিমানের ককপিট কেমন হয়, তাও আমি কোনোদিন দেখি নাই। আজকাল তো ইউটিউবে অনেক কিছু দেখা যায় সুলতানাবাদ। এই বুঝেন জিনিসটা? যেহেতু আমি বিমান কোনোদিন চালাই নাই, বিমান চালানোর কোনো পড়াশোনা আমার নাই, কোনো এক সময় আমি ধরেন অস্ত্র নিয়ে বিমানে উঠে গেলাম, বিমানটা হাইজ্যাক করলাম। এখন আমি পাইলটকে ডানে যাও বামে যাও বলতেছি, গাড়ি মানে সাইকেল চালানোর মতো। পাইলট শুনলো না, গুলি করে মেরে ফেললাম। মানে এখন বিমানের কন্ট্রোল আমার কাছে। আমি কখনো এইটা চাপ দিই, কখনো এইটা চাপ দিই, কখনো এইটা করি। এখন কথা হচ্ছে যে বিমান কি হবে তাতে আমি কি চিন্তা করবো না? আমি চিন্তা করবো না, কারণ আমি তো বিমানটা চিন্তাই করেছি। আমার উদ্দেশ্য হচ্ছে, আমি আত্মঘাতী। তো আমি এই বিমানের সব যাত্রী মরবে কি বাঁচবে এতে তো আমার কিছু যায় আসে না। আমি তো তাদের নিয়ে মানে তাদের তো জীবন জুয়ায় আমি ফেলে দিছি। বিমানটা তো আমি কিনি নাই, আমি বানাইও নাই, এই বিমান আমারও না। বিমান ধ্বংস হইলে কি, যাত্রী সব মরলেও কি, আমি মরলেও কি, আমি তো এই চিন্তায় নাই। তাই বলে মাহফুজ আলম যা লিখেছেন এত ভয়ঙ্কর রকমের রাষ্ট্রদ্রোহী মূলক কর্মকাণ্ড। হ্যাঁ, সে বলতে চাচ্ছে, দেখুন আরো অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে আসে। সেটি হচ্ছে যে, মানে মূলত সে বলতে চেয়েছে যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যদি ভাসানী, বঙ্গবন্ধু, এদের অংশগ্রহণ যদি মেটিকুলাসলি ডিজাইনড হয়ে থাকে, সেই মেটিকুলাসলি ডিজাইন কি, সেটা হচ্ছে ভারতের সঙ্গে মিলে ষড়যন্ত্র। কেন, ইমাজিন ওনার তার আমি শেষ করি শুধু এইখানেই না, সে জুলাইয়ের যে অভ্যুত্থান আন্দোলন, আমি তো এখন বলবো এটি জুলাই ষড়যন্ত্র, কোনো সন্দেহ নাই এ ব্যাপারে আজকের তার এই বক্তব্যের পর থেকে। কারণ এখানে সে বলছে যে এই আন্দোলন 5ই জুন থেকে 18 জুন, আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। জি, আমি পুরো লেখাটা পড়েছি। দেখেন, সে যে জায়গাগুলোতে পয়েন্ট আউট করেছে,
না 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 এখানে আমি একটুখানি আমি আমার দর্শকদেরকে একটু দেখাতে চাই যে সে জায়গাগুলি যেটা লিখেছে দেখুন এটা তো ভয়ঙ্কর গুরুতর ভয়ঙ্কর অবমাননা মানে আমার শুধু মনে হয় এত বড় আচ্ছা সাহস এদের আপনি কোথা একবার থেকে আপনি আসে? একবার দেখিয়েছিলেন সুলতান আপা, আমি আপনাকে একটু 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 আমি আপনাকে অনুরোধ করব, মানে বলেন। এটা দর্শকরা তার তার প্রোফাইলে গিয়ে পড়ে নিতে পারবেন এবং পড়েছেন অনেকে। হুম। আপনি মাহফুজে না, মানে আমি অনুরোধ করব আপনাকে যে আপনি একটু ফোকাস করেন মূল জায়গাটাতে। মূল জায়গাটা কি? মাহফুজের আধ্যাত্মিক মানে গুরুকে, মাহফুজ কাকে আপনি বাংলাদেশে পুরো মানে তার সবচেয়ে প্রিয় ব্যক্তিকে কার কাছ থেকে সে ফিড, মানে কে তাকে ফিড করে, আপনি কি সেই নামটা জানেন? আমি জানি, না কে আমি জানি। কিন্তু আপনাদের লাগবে না মার্কিন জি যুদ্ধে জি আপনি ভিডিওটা একটু পরে প্লে করবেন। এটা হচ্ছে তার ওস্তাদ, এটা হচ্ছে ফরাদ মজার। সে ফরাদ মজারের এবং কিছুটা ভাষানিপন্থী কিন্তু জীবিত থাকা যে সকল আপনি বুদ্ধিজীবী বলেন, বুদ্ধি বদমাশ বলেন, ফরাদ মজার তার আধ্যাত্মিক গুরু। তো এই ফরাদ মজার 2023 সালে ডক্টর জাফরুল্লাহ মারা যাওয়ার পরে সেখানে বলেছে যে আমেরিকা বাংলাদেশের ক্ষমতা বদলে দেবে। তো যেখানে তার গুরু এই কথা বলেছে এবং আমরা দেখলাম এখন কি হয়েছে 2024 এসে দেখলাম সেখানে তো দুধ কা দুধ পানি কা পানি আলাদা হয়ে যাচ্ছে। সে বলতে চাইছে ভারত কেন, ভারত আমাদের এই যুদ্ধে ইনভলভ হয়েছে কখন? 8 মাস পরে। এই যে 30 লক্ষ মানুষ হত্যা হলো, এইটা কি মানে, বরং আমরা দেখি যে তখন চীন আর আমেরিকা পাকিস্তানের পক্ষে ছিল, তারা রণতরী পাঠিয়েছে, রসদ পাঠিয়েছে, অনেক কিছু করেছে, সফল হতে পারেনি। আমি ধন্যবাদ দিই ভারত এবং রাশিয়াকে, কিন্তু ভারতের প্ল্যানে হয়েছে এগুলো তো আপনি এই কথাগুলোই কি যতগুলো স্বঘোষিত রাজাকারদের সন্তানরা তারা কি এই কথাগুলো বলে না? আপনি সাইদের সন্তানদের কথাগুলো পড়েন, গোলাম আজমের সন্তানদের কথাগুলো পড়েন, আপনি মাহফুজে কেন আপনি অবাক হচ্ছেন? না 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 মাহফুজ তো একই কথাই বলছে। কি বলে আমি আসাদ নূর, আমি যদি একটু দেখি তার এই আজকের স্ট্যাটাসে অনেকগুলো বিষয় উন্মোচিত হয়েছে। সেটি হচ্ছে সে বলছে জুলাই অভ্যুত্থানের অভ্যুত্থান শুরু হয়েছিল একটি ধাপ, সেটি হচ্ছে 5ই জুন থেকে 18 জুলাই পর্যন্ত একটি ধাপ, তারপরের ধাপ 19 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত। ওকে, এখন এই 5ই জুন থেকে 18 জুলাই পর্যন্ত মারা গেছে আবু সাইদরা, রাইট? এবং এই অংশটিকে সে মেটিকুলাসলি ডিজাইনড বলছে। তাহলে এই মাহফুজ আলম, ডক্টর ইউনুস এই লাশের দায়িত্ব কি তারা নেবে? কারণ তাদের মেটিকুলাসলি ডিজাইনের অংশ বলে আজকে মাহফুজ আলম ক্লেম করছেন। আপনি ফরাদ মজারের এই ভিডিওটা আমি শেয়ার করেছি, আপনি ওখান থেকে 5 সেকেন্ড প্লে করেন, মানে শুরুতে কপিরাইট ইস্যু থাকে, আমি দর্শকদের বলে রাখি। সরকার বদল কিন্তু আপনাদের লাগবে না, মার্কিন যুক্তরাষ্ট্র করে দেবে। সরকার বদল কিন্তু আপনাদের লাগবে না, মার্কিন যুক্তরাষ্ট্র করে দেবে। সরকার বদল কিন্তু আপনাদের লাগবে না, মার্কিন যুক্তরাষ্ট্র করে দেবে। এটার মাঝখানে যে দাঁড়ান, এখান থেকে একটু দেখলে ভালো হয়। এটা অন্য একজন আপলোড করেছিলেন, তো সেখান আচ্ছা একটু রাখেন, একটু মাঝখান থেকে একটু দেখাই। বদল কিন্তু আপনাদের লাগবে না, মার্কিন যুক্তরাষ্ট্র করে দেবে। আপনাদের দরকার নেই, এবং তারা চেষ্টা করছে ইতিমধ্যে সরাতে। আপনাদের যেটা করা দরকার সেটা হলো যে রাষ্ট্রটা, এই ব্যবস্থাটার চরিত্রটা কেমন, এটা কি করে বদলায়, দুনিয়াতে বিভিন্ন দেশে কি করে রাষ্ট্র বদলানো হয়েছে গণ অভ্যুত্থানের মাধ্যমে, তারপরে প্রক্রিয়াগুলো কি। আচ্ছা, আমরা এই পর্যন্ত এটা যে কেউ ফরাদ মজারের কথা শুনে নিতে পারেন, আপনি স্ক্রিনটা বন্ধ করে দিতে পারেন। জি, কথা হচ্ছে দেখেন সরকার কিভাবে বদলাবে, কি করতে হবে ফরাদ মজার বলে দিয়েছে 2023 সালে। তো এটা তো অবশ্যই মেটিকুলাস ডিজাইনের অংশ। আবু সাইদ কিভাবে মরবে, আবু সাইদের অ্যাক্টিভিটিস দেখেন নাই? আমার কাছে ওই ভিডিওটাও আছে, সে পুলিশকে লাঠি দিয়ে পেটাচ্ছে, তাকে ভিকটিম দেখানো হচ্ছে কেন? আপনি আমেরিকায় আছেন, আমি যদি এখন বেসবলের ব্যাট নিয়ে দাঁড়াই, ক্রিকেটের স্টাম্প নিয়ে দাঁড়াই পুলিশের সামনে, আমাকে কি ফুলের মালা দেবে, নাকি বলবে ভাই তোমাকে খুব স্মার্ট লাগছে? আমাকে পেটাবে কিনা আপনি বলেন? তো আমি তো এখানে হিরো হতে যাব না, তাকে ভিকটিম কেন বলা হচ্ছে? এগুলো মেটিকুলাস, তাদের লাশ দরকার ছিল। আবু সাইদ মরেছে, মুগ্ধ কিভাবে মরলো আমরা মুগ্ধর ভিডিওটা দেখলাম, রোড ডিভাইডারে বসেছিল, আশেপাশে অনেক লোক ছিল, একটা মানুষ মারা যায়, তার মানে উপর থেকে গুলি না করলে। এখন কাদের কাছে 7.62 পাওয়া যাচ্ছে, আমরা তো এগুলো জানি মেডিকেল। এখন তাদের আপনি বলছেন যে শাস্তি হবে কিনা, শাস্তি নিশ্চিত করতে পারলেই হবে। যদি 1971-এ আমাদের মুক্তিযোদ্ধারা একের পর এক এইভাবে নিজের জীবন দিয়ে, সম্ভ্রম সবকিছু বিসর্জন দিয়ে জয়ী না হতেন, তাহলে এই রাজাকাররা কি বাংলাদেশে কোনো মুক্তিযোদ্ধা থাকতে দিত না? তাদের আমরা শাস্তি, এটাকে মুক্তিযুদ্ধকে এই বিহারি বাঙালি দাঙ্গাই বলতো, যেমনটি এই মাহফুজ আলম বলতো, এখন বলছে, কারণ তারা রাজাকারদের ওন করে।
আমি তো বলবো তারা স্বঘোষিত রাজাকারের সন্তান। এখন আপনি সুলতানুর রহমান এই যে যারা স্বঘোষিত রাজাকারের সন্তান ছিল, এত যাবন যে কথাগুলো বলেছে কোনো কিছুর তো গুরুত্ব দেন, এই গুরুত্ব দেন নাই ওইভাবে, মানে ইগনোর করছেন। আচ্ছা, ও তো তার বাবার ব্যাপারে তো বলবেই, তাদের তো কষ্ট আছে 1971-এর পরাজয়, পরাজিত শক্তি সারা জীবন তাদের পরাজয়ের গ্লানি নিয়ে ভুগবে। আপনি যদি তাদেরকে মাথায় তুলে, তারা মাথার যোগ্য না তো। সে ওই যে বিমান ছিনতাইকারীর মতো সে সবাইকে নিয়ে ডুববে। আমার মনে হয় যে এদের ব্যাপারে না ভেবে আপনি একটু ফোকাস করেন যে তাদের কিভাবে কত দ্রুত আমরা বিচারের আওতায় আনতে পারবো। এখানে আওয়ামী লীগ বিএনপি মানে ওইভাবে ভেদাভেদ, কে বাংলাদেশের পক্ষে কে না। আপনি দেখেন তো এই যে আপনার টাইটেলটা আলী রিয়াজকে সকলে, তসলিমা নাসরিন বহুবার লিখেছেন যে তিনি একজন ব্যক্তিগত জীবনে নাস্তিক, তিনি এই ইসলামিক সন্ত্রাসবাদ চান না। উনি কি বলছেন ওনার মুখের কথা? উনি ইসলামিক মৌলবাদীদের সাংবিধানিকভাবে পৃষ্ঠপোষকতার চেষ্টা করছেন। আরেকজন, আচ্ছা বললাম উনি না হয়, দীপেন ভট্টাচার্য, তিনি একটা সংখ্যা বলে দিলেন এত কোটি টাকা পাচার করেছে। এখন আপনি কি বলবেন তাদের কথা? তারা কেন এই কাজগুলো করছে? তারা এই কাজগুলো করছে কারণ তাদের অ্যাসাইন করা হয়েছে। কারা অ্যাসাইন করেছে? অবশ্যই আমেরিকা। ফরাদ মজার বলে দিল আমেরিকা ফেলে। আপনি আলী রিজের অবস্থান দেখেন, সে সংবিধান নিয়ে কি বলেছে। তাকে যদি সে যাদের মানে তাদের এত বছর ধরে তাকে তৈরি করেছে, তার ক্ষমতা আছে ওই 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 তার অ্যাসাইনমেন্টের বাইরে গিয়ে কথা বলার? আপনি আজকে সরকার পতন হোক, আজকে ইউনূসের সরকার পতন হোক, তারা দেখবেন এই টিএসসির সামনে ধরে হাত পা ধরে মানুষকে বলতেছে বাবা গো মা গো, আমার কিছু করার ছিল না, আমি কেন ফারুকি এই কাজগুলো করছে না। আপনি দেখেন সরকার পতন হোক, ফারুকি টেলিভিশনের সামনে এসে কেঁদে কেঁদে বলবে আমি কোন পরিস্থিতিতে এই কথাগুলো বলেছি আমি বোঝাতে পারবো না, আমার তিশাকে উঠিয়ে নিয়ে যাচ্ছিল, আমার স্ত্রীকে বলুন কোন স্বামী তার স্ত্রীর সম্ভ্রম রক্ষার জন্য এরকম করবেন, আমি তো এতটুকুই করেছি। একদম এইভাবেই তারা করবে, বিশ্বাস করেন। আপনাকে কিন্তু ফারুকি কিন্তু না তার নাটকে অভিনয় করার জন্য নিয়ে যাবে। ফারুকি এই ধরনের অভিনয় আগে করেছে, আমি তার আশেপাশের লোকদের কাছ থেকে জেনেই আমি কথাগুলো বলছি। আপনি মাহফুজ নিয়ে চিন্তিত, দেখেন আপা ইতিহাসে কোনো গাদ্দার সে কোনো অংশেই টেকে না। আপনি দেখেন এখন পর্যন্ত মির্জাফর নামের কারো নাম রাখে, খন্দকার মোস্তাক নামের কারো নাম আছে বাংলাদেশে? দেখেন তো, যে খন্দকার মোস্তাক, তিশা মোস্তাকের একটা ক্যারেক্টার আছে, সেও নিজে খন্দকার মোস্তাককে ওন করে না, বারবার ভিডিওতে বলেছে আমি ওই খন্দকার মোস্তাক না, আমার নাম ওই কারণে রাখা হয় নাই। এই মাহফুজদের নাম কেউ বাংলাদেশে রাখবে না। এখন আপনি বলতে পারেন যে না এখন তো ওদের ক্ষমতা দখল ছিনতাই হয়। দেখেন মানে ক্ষুদ্র একটা গোষ্ঠী এই টুইটারে হামলা করে ফেললো না, বিমান ছিনতাই করে। এখন আপনি এরকম ছিনতাই অনেক কিছু হয় আমাদের দেশ, আমি মনে করি ছিনতাই হয়ে গেছে। আমি এই আন্দোলনের অনেক ক্ষেত্রেই পক্ষে ছিলাম, এই কারণে অনেকে আমাকে লালবদর বলে, কিন্তু পক্ষে থাকা মানে কি তাদের অধিকার, ন্যায্য অধিকারের পক্ষে। কিন্তু শেখ হাসিনার পতন আমি চাইনি। এখন আমি কি শেখ হাসিনার পক্ষের না? আমি শেখ হাসিনার পক্ষের না, কিন্তু এটা তো আমার একটা শিশুর বুঝ, আমি তো ছোট মানুষ, আমার এই বুঝ আছে শেখ হাসিনার পতন যদি এইভাবে বলে হয় তাহলে এটা অসাংবিধানিক হবে। আর অসাংবিধানিক হওয়া মানে সেই 1971-এর পরাজিত শক্তির কাছে ক্ষমতা যাবে, অর্থাৎ জামাত শিবির। আজকে জামাত দেশ চালাচ্ছে না, আজকে জামাতের আমির বলছে যে এই অবস্থায় নির্বাচন দেওয়া যাবে না। নির্বাচন কখন হবে না সেটা তারা ডিসাইড করবে। আমরা সুলতান আপা আপনি তো দোষারোপ করেছিলেন আওয়ামী লীগকে, তারা ভংচং করে নির্বাচন, তো নির্বাচন দিয়েছে, এরা তো বলছে নির্বাচনই দেবে না। আমার মনে হয় মাহফুজকে নিয়ে আমার মাহফুজের না এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার দরকার আছে, এই কারণে যে তারা একটু একটু করে তাদের খোলসটা পুরোটাই উন্মুক্ত হয়ে গেছে। বাংলাদেশের নারীদেরকে তাদের মব, তাদের জঙ্গিরা মানে বিবস্ত্র করছে, উলঙ্গ করছে। আসলে তারা নিজেদেরকে নিজেরা উলঙ্গ করছে, আমি এইটাই বোধ করছি। আমি অসম্ভব রকম কি বলবো যে আমি মানে আমি ক্ষিপ্ত আজকে, আমি ক্ষিপ্ত। কত বড় সাহস সে বলে যে মুক্তিযুদ্ধ ছিল বিহারি বাঙালির দাঙ্গা, মুক্তিযুদ্ধ ছিল ভারতের ষড়যন্ত্র, ভারতের সঙ্গে ষড়যন্ত্র। এদেরকে মানে আমি না এক একদিন এক একটা জিনিস আসে, তারা খোলস বের করে, আর মানে আমরা না উত্তেজিত হয়ে যাই, মানে কোনো শব্দ ভাষা খুঁজে তাদের প্ল্যান, তাদের প্ল্যান। এখানে একজন একটি মন্তব্য করেছেন যে যাতে করে আপনার সংবিধানের দিক থেকে আমরা চোখ দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে রাখি, সেজন্য তারা এই সমস্ত আমাদেরকে, আমরা ওরাও জানে সংবিধানে। আপা আমি একটা জিনিস সেখানে হাইপোথেটিক্যালি বলি, দেখেন আজকে তাদের যে পরিমাণে ব্যর্থতা, তাদেরকে কিন্তু কেউ পাত্তা দেয় না। তারা ভাড়া করে এই এনসিপির সমাবেশে নিয়ে যাচ্ছে, তাদের দলের অবস্থা সবই বুঝতে পারছেন।
তারা এখন নিজেদেরকে হিরো বানাতে চায়। আপনি তাকে নিয়ে আলোচনা করলে সে নিজেকে হিরো মনে করে। তাহলে এরকম তো আমাদের হিরো আলম ভাইও অনেকদিন আলোচনায় ছিলেন। এরকম আলোচনায় জোর করে থাকা যায় না। বিভিন্ন এই সেনসিটিভ কথাবার্তা বলে একটা জিনিস আপনি খেয়াল করেন তো, বাংলাদেশে তাদের ভাষায় এত বড় একটা অভ্যুত্থান হয়ে গেল তো, তাহলে আজকে তাদের এই অভ্যুত্থানের ওই আজকে মাহফুজ যে কথা বলছে, এই একই কথা তো 2 বছর ধরে পিনাকি বলে আসছে। ভারত কি চুক্তি ভারত ভঙ্গ করছে, একের পর এক চুক্তি ভারত ভঙ্গ করছে কিনা, একের পর এক আমাদের সকল সুবিধা ভারতকে শেখ হাসিনা কি দিয়ে দিল, এটা 1 বছরে তারা বের করতে পারলো না। কত টাকা শেখ হাসিনা সরকার পাচার করলো 1 বছরে দিতে পারলো না, শুধুমাত্র কিছু লোক ভাড়া করে দীপেন ভট্টাচার্যদের মতো, সরি আরে ওনার নামটা কি, দীপেন ভট্টাচার্যের ভাই, ওই ভট্টাচার্য, আমি ভুলে গেছি, যিনি কিনা ওই দেবপ্রিয় ভট্টাচার্য, যিনি দাবি করেছিলেন কত কোটি টাকা হিমালয়ের মনে কিছু একটা বলেছেন, হিমালয় নিয়ে গেছে আওয়ামী লীগ, এরকম কিছু, বা যে উনি বলেন নাই যে বাংলাদেশের 2-1 টুকরা ভারতকে দিয়ে দিয়েছে, পারলে ওটা বলতেন। এরকম কথাবার্তা আমরা শুনেছি। বাস্তবতা দেখেন, কেন পিনাকি ভট্টাচার্য বাংলাদেশে আসে না, কেন ইলিয়াস বাংলাদেশে আসে না, কেন তারেক রহমান বাংলাদেশে আসে না? তারা অপচয়ের খাতায় পড়তে চায় না, কারণ তারাও বিশ্বাস করে। আচ্ছা আপা, আপনি তো এই বেসিক নিয়মটা জানেন, অ্যাসাইলামের শর্ত কি? আপনি আপনার দেশে নিরাপদ না, এই জন্য আপনি এখানে থাকছেন। আওয়ামী লীগ সরকার নাই, যারা অ্যাসাইলামের ফাইল করেছিল আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ করেছিল, তো এখন তারা যায় না কেন? আমার জানা মতে তারা এখনো কেউ নাগরিকত্ব পায় নাই, হয় নাই। আর নাগরিক হলে তারা দেশে যাবে, তারা দেশে যে মন্ত্রিত্ব তারা মন্ত্রিত্ব চুজ করবে, তারা কেন কে মন্ত্রী দেবে তাদের, তারা বলবে আমি উপদেষ্টা হব। তাদের থামানোর ক্ষমতা আছে কারণ? আপনি বলেন, যারা ফ্রান্সে বসে 32 ভাঙাতে পারে, যারা নারী বিভিন্ন সাংবাদিকদের চরিত্র হরণ করে আমেরিকায় বসে, সে বাংলাদেশে এসে বলবে যে আমি চরিত্র হননের মন্ত্রিত্ব চাই। তারেক রহমান এখন বাংলাদেশে আসলে লাখ লাখ মানুষ এয়ারপোর্টে যাবে, এটা আমি জানি, আপনি জানেন। তারা খরচের খাতায় যেতে চায় না। মাহফুজরা তো খরচের খাতার ছেলে পেলে। আচ্ছা বলেন তো, ওদের যদি মানুষ পিটায় মাইরা ফেলে, কথার কথা, ওদের দলের লোকজনই, আপনি কি মনে করেন ওদের বাবা মা ওদের জন্য কাঁদবে? আমি বিশ্বাস করি না অন্ততপক্ষে। কারণ এইটা মানে হয়তো কাঁদতে পারে সবারই বাবা মা, কিন্তু যারা খরচের খাতায় নিজেদেরকে ফেলেছে, ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত, আপনি তো অনিচ্ছাকৃত বলতে পারবেন না, কারণ তারা তো অ্যাডাল্ট। আমরা যতই শিশু করি, তারা 18 পার করেছে, তাদের জীবন তাদের সিদ্ধান্ত। কিন্তু মানে মূল জায়গাটা হচ্ছে কি, এরা এখনো আলোচনায় থাকতে চায়। তারা এই 1 বছরের জুলাই টু জুলাই এরা বুঝে গেছে যে এরা চরমভাবে হতাশ, তারা পরাজিত। তাদের আসলে দেখেন, এটা হয় না। আমেরিকা এত দূর থেকে আপনাকে, মানে সে তো আপনাকে অনেক দিন ধরে আপনাকে ট্রেনিং দিয়েছে, অর্থ দিয়েছে, আপনাকে বুদ্ধি পরামর্শ দিয়েছে, প্রত্যেকদিন বসে বসে আপনাকে পড়াবে। খারাপ স্টুডেন্টকে আপনি পড়াবেন খুব বেশি দিন, মানে একদমই যে সরোয়া লিখতে গেলে 10 বার কলম ভাঙে, তা আপনি কতদিন তার জন্য চেষ্টা করবেন? এখন যাদের তারা পাপেট, তারা যদি ওরা চিন্তা আছে, তারা না মানে তারা না মাথা থেকে হাত সরিয়ে নেয়, এই জন্য মাঠ গরম করার চেষ্টা করছে যে না, আমরা দেখো আমাদের নিয়ে আলোচনা হয়, দেখো আমরা গুরুত্বপূর্ণ, এই দেখো আমাদের নিয়ে চিন্তিত। এই চিন্তা, এই ক্রিয়েটটা তারা করতে চাইতেছে, কিন্তু এইভাবে ক্রিয়েট না করেও, হুমকি ধুমকি না দিয়েও তারা, আমি জানি না, মানে তাদের জন্মটাই চক্রান্তের উপরে, মানে এই সরকারের জন্মটা, আমি তাদের ব্যাপারে আর বেশি ভবিষ্যৎ দেখি না ভালো। আসাদ নূর, আপনি তো জানেন যে ডক্টর আলী রিয়াজ যে সংবিধান নিয়ে কাজ করছে, এই সংবিধানে ধরেন পিআর পদ্ধতি তারা যেটি ইন্ট্রোডিউস করতে যাচ্ছে, প্রপোর্শনেটলি রিপ্রেজেন্টেশন, রাইট? এটির ব্যাপারে আমরা দেখলাম, হ্যাঁ, এটির ব্যাপারে আমরা দেখলাম যে আপনার এনসিপি ইসলামিক দলগুলোর বেশ আগ্রহ। হ্যাঁ, তো আপনার কেন কি মনে হয় যে ডক্টর আলী রিয়াজের যে সমস্ত প্রস্তাবনা থাকে তার সঙ্গে কেমনে কেমনে যেন এই এনসিপি এবং ধর্মভিত্তিক দলগুলোর প্রস্তাবে খুব মিলে যায়? কারণটা কি? এত মিলে যাওয়ার কারণটা কি? ওই যে মাহফুজ তো এটা বলেছে, এটা তো ডক্টর মোহাম্মদ ইউনূসও বলেছে, ম্যাটিকুলাস ডিজাইন। এটা তো এটা মানে একজন হুক্কা হুয়া বলবে, কেয়া হুয়া বলবে। হুক্কা হুয়াটা যে বলছে তার মাইক্রোফোনটা মিউট করে বলছে, যে কারণে আমরা কেয়া হুয়া কে বলছে এদিকে দৌড়াচ্ছি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ, উনি কিন্তু একটা সত্য কথা বলছেন, খুবই সত্য কথা। প্রথম দিন ক্ষমতা নেওয়ার সময় বলেছিলেন, কি বলেছিলেন? এয়ারপোর্টে নেমে ওনার বক্তব্যটা দেখবেন, থাকার কথা ছিল জেলে, চলে আসছি দেশ প্রধানে। এটা তো সত্য, উনি থাকার কথা জেলে, উনি নিজেও এটা বিশ্বাস করেন এবং উনি আপ্লুত, আরে পেয়ে গেছে অনেক কিছু। এখন একটা ব্যর্থ মানুষ অনেক কিছু পেয়ে গেছে, তাকে যদিও আমরাও বোকা, অনেকে ভেবেছিলাম আন্তর্জাতিক ব্যক্তিত্ব, অনেক তার ক্ষমতা, 1 বছরে দেখলাম কি অবস্থা। মানে কোনো বিদেশি এসেছে, অনুদান বাদ দিলাম, আমরা না হয় করবো না,
কোন 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 ইনভেস্টমেন্ট এসেছে? ওনার আন্তর্জাতিক ক্ষমতা কোথায়? উনি তো পুরোপুরি আধা নোবেল যেটা পেয়েছেন সেটা তো দালালি করে পেয়েছেন। প্রথম কথা যে শান্তির উনি কি প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশে। মুক্তিযুদ্ধের পরে এত এত স্টেবল একটা জায়গায় অশান্তি ক্রিয়েট করার জন্য ওনাকে বোধহয় কোনো পুরস্কার দেওয়া যেতে পারে। একটা গোথালো দেশ, আপনি বলতে পারেন শেখ হাসিনা অনেককেই কথা বলার অধিকার দেয় না, এখন আমি তার চেয়ে তো 10 গুণ খারাপ অবস্থায় আছি। শেখ হাসিনা তো আমাকে দেশটাকে স্টেবল রেখেছিল, অবশ্যই স্টেবল ছিল সব দিক থেকে। কোন দিক থেকে খারাপ ছিল? মানে শেখ হাসিনা কি আমাদের খাবার নাই এই জন্য পতন হয়েছে? আমাদের দেশ অন্য একজন নিয়ে যাচ্ছে এই জন্য পতন হয়েছে? এখন তো প্রত্যেকটা জায়গায় দেখতে পাচ্ছি খাদ্য সংকট হবে, এটা তো এই ইউনুসের দায়িত্বরতরাই বলছে, তার ক্যাবিনেটের লোক যারা বলছে, ওই খাদ্য মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে বন্দর দিয়ে দেবে, এটা তো তারা বলছে। আমাদের এই মানবিক করিডোর দেওয়া হবে, এটা তারা বলছে। ওএসসিএইচআর এর হেডকোয়ার্টার হবে বাংলাদেশে বা তাদের অফিস হবে, তারা 3 বছরের জন্য। কেন? আমরা কোন যুদ্ধে আছি? আমাদের তো খারার উপরে যুদ্ধের মধ্যে। মানে আপনি একটা ভালো মানুষ, জ্বর হয়েছে, আপনি ওষুধ আনতে গেছেন, ফার্মাসি এলা বললো যাও হাসপাতালে, আপনার ওটিতে বসে আপনার কিডনি দুটো বদলাই ফেললো। আরে ঠিকই বলছেন, এরকমই চলতেছে এখন। ধরেন আপনার ডক্টর আলী রিয়াজ কোন দলের জন্য কি রকম ভাগবাটোয়ারা করছে সংবিধানে, কি মনে হচ্ছে? ধরেন এরকমও শুনতে পাচ্ছি খালেদা জিয়া হবে প্রেসিডেন্ট, ডক্টর ইউনুস হবেন প্রাইম মিনিস্টার, তো সেখানে ধর্মভিত্তিক দলগুলো কোথায় থাকবে? মানে ভাগবাটোয়ারাটা কেমন হচ্ছে, কি মনে হচ্ছে সংবিধান তারা কি করতে চাইতেছে? দেখেন, বাংলাদেশের সংবিধান রচিত হয়েছে মুক্তিযোদ্ধাদের রক্তের উপরে। মুক্তিযোদ্ধাদের রক্তের কালিতে লেখা হয়েছে এই সংবিধান। এই সংবিধান কোনো রাজাকার বা তাদের তাদের এর পরাজিত শক্তি এসে বদলাবে, এটা হয় না। চেষ্টাটা করে কেন? কারণ দেখেন, যাদের মানে জমি জমা নিয়ে মারামারি হয় না, দেখেন তো, যে জানে যে এই জমি তার না, সে করে কি? ওই ভূমি অফিসে যে দুর্নীতিবাজ কোনো অফিসারকে যে একটু ঘুষ দেয়, বা নিজের একটা মাথা ফাটায় যে কেস করে তার প্রতিপক্ষের বিরুদ্ধে, যেন সে জমিটা ভোগ করতে পারে। তো এই বাংলাদেশটাকে তাদেরকে যে মানুষ ওন করে না, তাদের যে পছন্দ করে না, এটা তারা বুঝে গেছে। দেখেন, তারা কিন্তু সংবিধানে হাত দেওয়ার আগে কয়েকটা জায়গায় টেস্ট করেছে তারা। মুক্তিযুদ্ধে এই যে জাতিসংগীত নিয়ে ওই যে গামছা রাজাকারের সন্তান স্বঘোষিত, সেই গামছা নিয়ে আসলো না, কি নাম, মানে আমি দুঃখিত, অনেকে আমি এই গোলাম আজমের ছেলে, মানে এই রাজাকারের বাচ্চাটা, এদের নাম আমি মানে এই যে মাহফুজ, দেখেন আমি এদের আমি মানে এদের কে অত আমি গুরুত্বই মনে করি না এদের, সরি। মানে তো তারা দেখবেন যে বিভিন্নভাবে জাতিসংগীত বদলাবে, রবীন্দ্রনাথ ঠাকুর, এগুলো অনেক চেষ্টা করেছে। বঙ্গবন্ধুকে দেখেন কোথায় কোথায় আঘাত করেছে, আপনি একদম সিগনিফিকেন্ট। কিন্তু বঙ্গবন্ধুকে ধ্বংস না করতে পারলে, বঙ্গবন্ধুকে তুচ্ছতাচ্ছিল্য পাত্র বানাতে না পারলে তারা যে সংবিধানে হাত দিতে পারবে না, ওইটাও তারা চেষ্টা করেছে। ধানমন্ডি 32 ভাঙা, সব ওই মেটিকুলাস ডিজাইনের অংশ। সব জায়গায় ফেল করে শেষমেশ সংবিধানে, যেন ওই সংবিধান ঝুলাই ঝুলাই বলতে পারে। কিন্তু কি হাস্যকর বিষয়, যারা সংবিধান সংস্কার করতে এসছে তাদেরই সাংবিধানিক বৈধতা নেই। এটা বিএনপি করতো, আমি চিন্তা করতাম। কালকে যদি বিএনপি না অন্য যে কেউ ইলেক্টেড গভর্নমেন্ট আসে, ওদের এইসব ছুঁড়ে ফেলে দেবে। এরা আমাদের দেশের অর্থের অপচয় করছে। কিছু কিছু ব্যক্তি দেখবেন উটকো লোক এসে অন্ন ধ্বংস করে। আপনার বাড়িতে কেউ এসে উঠে পড়েছে, অন্ন ধ্বংস করছে, আপনি সামাজিকতার কারণে, সম্মানের কারণে, অনেক কারণে হয়তো তারা আপনি ঘাটটা ধাক্কা দিয়ে বের করে দিচ্ছেন না, ভাত খাওয়াচ্ছেন, যেহেতু বাড়িতে এসেছে, কুমোতে দিচ্ছেন, হ্যাঁ, গোসলের মানে এগুলো দিচ্ছেন। কিন্তু আমরা এদের ওইটাই উটকো লোক, এরা আমাদের অন্ন ধ্বংস করতেছে। কিন্তু তাদের কি, তার সংবিধান বদলাইলেও কি না করলেও কি, তাদের মানে ওই যে বললাম, এই সংবিধানটা হয়েছে মুক্তিযোদ্ধাদের লাশের উপরে দাঁড়িয়ে রক্ত দিয়ে সংবিধান লেখা হয়েছে। এইটা কোনো স্বয়ং পাকিস্তানও যদি আবার এই বাংলাদেশে মানে তারা যদি যুদ্ধ করে আমাদের দেশ দখলও করে, তারপরও এই 72-এর সংবিধান বদলাতে পারবে না। এই সুযোগ তারা পেয়েছে যারা সংবিধানের রক্ষক হওয়ার কথা ছিল, সেটা বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, মুক্তিযোদ্ধাদের দল, তাদের হেলাফেলার কারণে, তাদের ঘাউরামের কারণে, তাদের আমি বলবো, তারা মানে বাংলাদেশে আসলে চোর বাটপার বললে আপনি আমরা সবাই, মানে আমরা আসলে জাতিগতভাবেই অনেক কিছুতে ঝামেলা আছে আমাদের। কিন্তু সেই এই কথাটা এই কারণে বললাম যে বিএনপি আজকে যে লুটপাটটা করছে, এই যে টেম্পো স্ট্যান্ড থেকে শুরু করে সবকিছু দখল, এগুলো আগে কাদের ছিল? আওয়ামী লীগের দখলেই ছিল। এই দেশে যারা আসবে, জামাতের যারা চুরিবাটপারি করছে না, জামাতের নেতাদের বাড়িতে মাদকের বিশাল গোডাউন পাওয়া যাচ্ছে, চাঁদাবাজি করতে যেয়ে তাদের নেতা মার খাচ্ছে, হোটেলে যে অন্যের বউ ভাগায় নিয়ে যাওয়া, মানে এগুলো তো সবই করছে, জামাত করছে, একই সবই তারা করছে। কিন্তু সমস্যাটা হচ্ছে কি, মুক্তিযুদ্ধের পক্ষের যারা দল, তাদের দায়িত্ব ছিল সংবিধান, বাংলাদেশের সার্বভৌমত্বের দায়িত্বটা তাদেরই নিতে হবে। কারণ এটা এখন প্রমাণিত, তারা ছাড়া
আওয়ামী লীগ বিএনপির ব্যাপারে আমি এখন আশা করি না। আই সরি টু সে, আওয়ামী লীগ ছাড়া আসলে মুক্তিযুদ্ধকে লালন এখন পর্যন্ত আমি আমার এই 33 বছর বয়সে দেখলাম তাদের চেয়ে ভালো কেউ লালন করে না। সো এইটা তাদের দায়িত্ব ছিল, তারা মেজর দায়িত্ব ফেল করেছে, এই জন্য আওয়ামী লীগের বিচার হওয়া উচিত আমি মনে করি। জি, এখন ধরেন আপনি তো জুলাই আন্দোলনের একজন সমর্থক ছিলেন, তো আপনার কাছে কি মনে হয় যে আজকে মাহফুজ আলম যে ঘোষণাটি দিলেন যে 5ই জুন থেকে 18 জুলাই পর্যন্ত ছিল তাদের মেটিকুলাসলি ডিজাইনের প্রথম ধাপ, সেই ধাপে তো আপনিও যুক্ত হয়ে গেলেন? না, আমি জুলাইয়ের আন্দোলনের সমর্থক ছিলাম না। মানে যদি এক কথায় বলতে হয়, আমি কোটা সংস্কার নিয়ে যে টালবাহানা আদালত, এইটার বিরুদ্ধে ছিলাম। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিদের ভরণ পোষণ করতে হবে, আমি এটার বিরুদ্ধে ছিলাম। আমি মনে করি এটা আমি ঠিক ছিলাম। আপনি দেখান তো, এই শেখ হাসিনা না হলে পরাজয় হলো, কয়জন মুক্তিযোদ্ধার নাতিপুতিকে পেয়েছেন বলেন তো? আজকে মুক্তিযুদ্ধের পক্ষে কথা কে বলে? কয়জন মুক্তিযোদ্ধার নাতিপুতি কি দেশের বাইরে নেই? বুঝলাম দেশের সমস্যা, তাদের ভূমিকা কি? কেন আমাদের কি পরিবার নাই? আমাদের কি জীবন না সুলতান আপা? আমি যখন পাবলিক প্লেসে কোনো বাঙালি দেখি, আমার তারে মাপতে হয় ও কি জঙ্গি নাকি মানুষ। আমার যে মাপতে হয়, আমি কোথাও খাইতে গেলে কেউ যদি কোনো বাঙালি আমাকে খাবার সার্ভ করে, আমাকে একটু চিন্তিত থাকতে, বিষ মিশাই দিল কিনা। তো আমি এই চিন্তাটা কেন করি? কারণ আমি মুক্তিযুদ্ধের পক্ষের কথা বলি, বা আমার ধর্মীয় বিশ্বাসের চ্যাপ্টারটা বাদ দেন অন্ততপক্ষে। তো মুক্তিযুদ্ধের নাতিপুতিরা কই? আমি ওইটার বিরুদ্ধে ছিলাম, কিন্তু এক দফা কি এইগুলোর কোনো কিছুর পক্ষে আমি ছিলাম না। মাহফুজ টাফুজের তো তখন ওরা তো তখন ছাত্রলীগের লুঙ্গির তলায়, তো আমার অবস্থান সোজা। আমি এই কোটা সংস্কারের এই টালবাহানার পক্ষে ছিলাম না, এবং এই টালবাহানা করার পরে যে ছাত্ররা রাস্তায় নেমেছে তাদেরকে পিটানোর পক্ষে ছিলাম না। একইভাবে নুরুরকে যে পিটাইছে, নুরুর পিটানোর পক্ষেও ছিলাম না। তারেকরে পিটাইছে, এই দেখেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের সাথে যাদের পিটাইছে তাদের পক্ষেও ছিলাম না। কারণ আমি তখন মিথ্যা মামলায় অ্যারেস্ট হওয়া ডিবিতে ছিলাম। আমি দেখেছি ডিবিতে পোলাপানদের নখ তুলে দিছে, আমি নিজে দেখেছি, নিজে সাক্ষী। এটার চেয়ে ওদের জামাত শিবির বলে তুলে দিছে, ওদের আমি আবার ঢাকা সেন্ট্রাল জেলে গিয়েও পাইছি। তো জেলে তো অফুরন্ত সময়, তাদেরকে বিভিন্নভাবে আমি টেস্ট করেছি, ওরা জামাত শিবিরের লোক ছিল না। তো তাদের ওই নখগুলো তো আমার চোখের সামনে আসছে। আপনি অভিযোগ মানে একটা সন্দেহ করে নখ তুলে দিলেন, এই পোলাপানদের যে তারা না, এই সন্দেহ সৃষ্টি করেছে তো আওয়ামী লীগ। আমাকে ডিজিএফআই দিয়ে গুম করে জেলে পাঠাইয়া আমাকে তো এই অধ্যায়, আওয়ামী লীগের যে কালো অধ্যায়গুলো ছিল সেগুলো অনেকেই বিয়ে করেন। আমি এখনো মনে করি আওয়ামী লীগ মানুষকে গুম খুন করেছে এবং এটা অন্যায় করেছে, এবং তাদের এই কাজগুলো তারা ভেবেছিল কেউ জানবে না, সবাই জেনেছে। এবং তাদের প্রতি এই অবিশ্বাস থেকে আমি কিন্তু তারা বলেছিল যে না এটা আদালতের মধ্যে হবে, আমি বিশ্বাস করি নাই, কারণ তারা মাইরে বিশ্বাসী। এই মাইরটা দিয়েছিল, এই মাইরের বিপক্ষে ছিলাম। কিন্তু যখন আবার আবু সাইদ এই যে ও যে সন্ত্রাসী ছিল, হারুন ইজারের মতো জঙ্গি, যে জঙ্গিবাদের অপরাধে দণ্ডিত এবং সে জেলে ছিল, তাকে সে রাহবার মনে করে, আদালতে প্রমাণিত রাজাকার সাইদিকে সে রাহবার মনে করে। ওর তো কেবলা আমার বুঝতে অসুবিধা নেই। আমি তো 16 তারিখ আমার সেই ভিডিও তো এখনো আছে, আমি আবু সাইদকে যে সন্ত্রাসী বলেছি, কোনো সুস্থ মানুষ এইভাবে যে দাঁড়াবে না, পুলিশ পেটাবে না, এবং তার মৃত্যুটাকে যে পুলিশের গুলিতে হয়নি, এগুলো তো আমি বলেছিলামও। তো সে মানে আমি জুলাইয়ের আন্দোলনের পক্ষে ওইভাবে ছিলাম না। আন্দোলন ছিনতাই হয়েছে, আন্দোলনের পেছনে যে যারা ছিল কলকাঠি নেড়েছে, এগুলো তো আমার পক্ষে জানা সম্ভব না। ফরহাদ মাজার ওই বক্তব্য তো আমরা আগেও শুনি নাই, শুনলে, এবং ফরহাদ মাজার যে মাহফুজের গুরু, এটা তো আমি জানি না। মাহফুজকে তো চিনিও না, সার্জিসকে তো ছাত্রলীগ, মানে তাকে তো চিনতাম না, যখন চিনতাম তখন তো ছাত্রলীগ হিসেবেই চিনতাম, চিনলেও আর কি। যখন পিনাকি তাদের ব্যাপারে বিতর্ক শুরু হলো, এরা ছাত্রলীগ, এই যে হাসনাত, এরা তো ছাত্রলীগই ছিল। ফেলিয়ার থাকলে তো এটা সবচেয়ে বড় দায়িত্ব মানে আওয়ামী লীগকেই করতে হবে। জি, এখন এখন একটা জিনিস আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে। আপনি দেখুন, এই যারা জুলাইয়ের শহীদ বলা হচ্ছে যাদেরকে, তাদেরকে সরকারি বিভিন্ন রকম ভাতা দেওয়া হচ্ছে, ফ্ল্যাট দেওয়া হচ্ছে। ভেরি ইন্টারেস্টিং একটা জিনিস বলে আমরা এটুকু জানি, যারা আত্মঘাতী হয়, যারা নিজের জীবন দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকে, তাদের সঙ্গে ওই এক ধরনের চুক্তি থাকে যে তাদের পরিবারকে তারা দেখাশোনা করবে, রাইট? তো এরকম আত্মঘাতী যদি আমরা একটু এইভাবে করে চিন্তা করি, দেখুন যারা আত্মঘাতী ছিল এই আন্দোলনকে সফল করার জন্য, এবং যারা শেখ হাসিনা সরকারের পতন করে জঙ্গি উত্থানের জন্য নিজের জীবন বিসর্জন দিয়েছে, আত্মঘাতী হয়েছে, এমন মানুষদেরকে আপনি রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অনুদান দিচ্ছেন, পৃষ্ঠপোষকতা করছেন। আমরা কি কখনো এই দিকটা এরকম করে ভেবেছি? দেখেন, আমাদের তুলনা দিতে গেলে মুক্তিযুদ্ধ সামনে চলে আসে বারবার, কারণ এটা আমাদের গর্বের ইতিহাস, আমাদের
সবচেয়ে বড় অর্জন। এই বাংলাদেশ যতদিন থাকবে এই অর্জনটা থাকবে। এইবার হচ্ছে মুক্তিযোদ্ধাদের নাতিপুতিদের কোটা দেওয়া যাবে না, এই বিতর্কটা আওয়ামী লীগ তৈরি করেছে। এটা কোনো দরকার ছিল না, কোনো প্রয়োজন ছিল না। এবং আমরা তো জানি যে কতজন জাল সনদ মুক্তিযুদ্ধের, প্রকৃত মুক্তিযোদ্ধার সনদের জন্য মুক্তিযুদ্ধে যান নাই। এবং জাহানারা ইমামকে রাস্তায় নামতে হয়েছিল, সেই রাস্তায় জাহানারা ইমামের সাথে শেখ হাসিনাও দাঁড়িয়েছিলেন। সেই শেখ হাসিনা ক্ষমতা আসার পরে আমাদের মতো নবীনদেরকে রাস্তায় নামতে হয়েছিল রাজাকারদের ফাঁসি দেওয়ার জন্য, সর্বোচ্চ শাস্তির জন্য। কেন আমাদেরকে নামতে হবে? এবার দেখেন, এই যে মুক্তিযুদ্ধ যারা করেছেন, যেটা বলছিলাম, তারা কোনো লোভের জন্য জীবন দেন নাই এবং তারা বিনিময়ে চান নাই। যারা বিনিময়ে পরবর্তীতে জাল সার্টিফিকেট দাবি করা, এগুলো অনেক ভুয়া মুক্তিযুদ্ধ হয়েছে। এবং সেই ট্রেন্ড আওয়ামী লীগ একদম এই পতনের এক পর্যন্ত রেখেছিল, এই নাতিপুতিদের এগুলো করা। এইবার কথা হচ্ছে, এখন যাদেরকে ওই মুক্তিযোদ্ধা ভাতা টাতা দেওয়া, এদেরকে ওই তাদের অবদানের জন্য দেওয়া হচ্ছে না, তাদেরকে মুখ বন্ধ করার জন্য দেওয়া হচ্ছে। দেখেন, আপনার সন্তান যদি হত্যার শিকার হয়, আপনি যে আদর্শেরই হন না কেন, কথার কথা আপনি জামাতের আদর্শের, আর আপনার সন্তানকে হত্যা করে ফেলছে, জামাত হত্যা করছে, আপনি জেনে গেছেন, আপনি কিন্তু কোনোদিন জামাত কমন করবেন না, আপনি মুখ খুলে দেবেন। এই ভয়ে আপনাকে টাকা পয়সা দিয়ে, মানে বাংলাদেশের অনেক মানুষ তো গরিব মানুষজন, আর যারা গেছে এরা তো, এদের অনেককে আমি শুনেছি টাকা পয়সা দিয়ে নিয়ে যাওয়া, অনেকভাবে নিয়ে যাওয়া হয়েছে। মানে যাদের বিভিন্ন ছিন্নমূল মানুষ, টোকাইদের, এখনো তো টোকাইদের নেতৃত্বে যেটা হয়েছে, এই জুলাই বিপ্লবীদের কয়েকজন স্বীকার করেছে তারা কোন কোন ঢাকার কোন কোন সেক্টরের টোকাইদেরকে, হ্যাঁ, এই কিশোর গ্যাং, সরি টোকাই তো টোকাই না, কিশোর গ্যাং, তাদেরকে ভাড়া করেছিল। তো এদের মুখ বন্ধ করার জন্য, তারা যে আসলে এই বলির পাঠা হয়েছিল এটার জন্য না বলে দেয়। আমি একটা উদাহরণ দিই, মুগ্ধের একটা নানি আছে, লাইজু না ফাইজু কি নাম জানি, দেখবেন যে খুব মনোযোগ দিয়ে ইউনুসের দালালি করে। পরে আমি জানলাম যে সে বেশ মোটা অঙ্কের টাকা পেয়েছে। এখন মুগ্ধের ভাইও কিন্তু, মানে এগুলো তাদের পারিবারিক জানে মুগ্ধ কিভাবে মারা গেছে। মুগ্ধের যে জামাত বিরোধী যে স্ট্যাটাসটা ছিল, এই জুলাই আন্দোলনে জামাত শিবির যেন না আসে, এই কথা বলা, এটা কিন্তু তখন খুব ভাইরাল হয়েছিল। কারণ এখানে অনেক মুক্তিযুদ্ধের বা অনেক আওয়ামী লীগের ছেলেপেলেরাও ইয়ে করেছিল যে চলেন শরীরটা ম্যাচ করতেছে, একটা বিপ্লব করে আসি। আমরা গণজাগরণে এরকম ম্যাচে বিপ্লবীদের দেখেছি। ও আচ্ছা, তুমি কে আমি কে, মুক্তিযোদ্ধার পরিবারের এই স্লোগান, এই তুই রাজাকার বলতে তো ভালোই লাগে। ওমা, এরা অবশ্য জামাত শিবিরের লোকজন ছিল, এমনও লোক আমি দেখেছি। মানে তখন তো আমি জনগণের কাতারে, তাই না, মাঠে মাঠে, মানে এখন তো হয়তো আমাকে এই কথাগুলো অনেকে বলবে না, বলবে যে এই কথাগুলো ওরে বললেও যে বলে দেবে অনেক জায়গায়, মানে পাবলিকলি যেহেতু কথা বললে এটা একটা সমস্যা। তখন আমি জনগণের কাতার থেকে এরকম অনেক সুবিধাবাদীকে দেখেছি, হ্যাঁ, অনেক মাম্মি ড্যাডিকে দেখেছি, হ্যাঁ, এই শোনা আমার ময়লা লেগে গেছে, আন্দোলনে গেছেন, একটু দাঁড়িয়েছিল এরকম করে। তো এইরকম অনেক হালের অনেককে দেখেছি। তাদের অনেকে, মানে গণজাগরণ যদি সহিংস আন্দোলন হতো তাহলে অনেকে মরতো। তো তাদের মরলে তাদের ওই যে এই মুগ্ধের ব্যাপারটা ছিল, মুগ্ধের তো কোনো অভাব ছিল না, সে পানি বিলি করতে এসেছে। মুগ্ধেরটাকে আমি রেসপেক্ট করি, যেটা আমি আবু সাইদকে কোনোভাবেই আমি ইয়ে করি না, তার মৃত্যুটাকে আমি অপচয় মনে করি। তো এরকম অনেকে এসেছে, অনেকে মারা গেছে, তাদের লাশ, এই যে ভাতা এগুলো হচ্ছে সব মুখ বন্ধ করার ইয়ে থেকে আমি এটা মনে করি। কারণ কেন মনে করি বলেন তো? আচ্ছা, এই লাশগুলো যারা যারা হত্যার শিকার হয়েছে, সেগুলোর কি কোনো আপনি কোনো স্বচ্ছ রিপোর্ট পান? তাদের কোন গুলিতে মারা হয়েছে, কিভাবে মারা গেছে, আপনি দেখেন সব ধামাচাপা দেওয়া হয়েছে। কোনো ময়নাতদন্ত হয়েছে? না, ময়নাতদন্তের জন্য যখন কথা হচ্ছিল, সার্জিস বলেছে লাশে হাত দেওয়া যাবে না। কেন তারা ভয় পাচ্ছে লাশ তুলতে? পুলিশ হত্যার নামে কোনো কথায়, কোনো মামলাই কেন তারা ভয় পাচ্ছে? পুলিশ হত্যা কারা করেছে, কিভাবে করেছে? এমনকি এই সো কল্ড বিপ্লবী যারা মরেছে, তাদের লাশ তোলার বিরোধিতা হাসনাত কেন করেছে? কি সমস্যা কি? লাশ তোলা হয় না? আমরা তো দেখি লাশ সবকিছুতে, মানে এমনকি কোনো মাওলানা মরলেও তার লাশ তোলা হয় তদন্তের স্বার্থে। কেন? আল্লামা শফি তিনি ভারতে গিয়ে চিকিৎসা করার নাই? করেছেন তো। মানে এগুলো তো চিকিৎসার স্বার্থে, এগুলো তো ধর্মের কোনো সমস্যা নাই। পৃথিবীর কোন মুসলিম স্কলার করছেন যে একজন মানুষ মারা গেলে তার লাশ তোলা যাবে না? সত্য সবসময় সুন্দর, এবং সত্যের বিরুদ্ধে থাকে যারা চক্রান্তকারী, যারা 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 জানে যে, মানে তারা কি করেছে আমাদের চেয়ে তো তারা বেশি জানে, তাই না? আচ্ছা বলেন তো, একটা লোক চুরি করেছে, পুলিশ তাকে ধরে এনে চুরি কিছু প্রমাণ পেয়েছে, তাকে সাজা দিয়েছে, তার হয়তো 1 মাস সে সাজা কেটেছে, কিন্তু পুলিশ আদালতের চেয়ে ভালো জানে ওই চোর সে চুরিটা কেমনে করছে। সব কথা তো আপনারা বলে দেবেন না। তো তারা কেন ভয় পাচ্ছে লাশ তুলতে? ওইখান থেকে আপনি পাবেন কেন তারা ভাতা দিচ্ছে, কেন তারা কোটার বিরুদ্ধে আন্দোলন করে একই কোটা তাদের দিচ্ছে, স্ববিরোধী হচ্ছে, সময় তাদের লুটিপুটি খাচ্ছে, আবার মাইর খাওয়ার, আমি সরি, মানে আমি আশা করি না তারা, মানে আমি এটা কখনোই ভাবি না যে তারা মাইর খাক, কিন্তু তারা যে
রাস্তা খুঁড়েছে, তাদের সাথে তাই ঘটবে। আমি 2টা উদাহরণ দিই। আমরা কি কেউ চেয়েছি আমেরিকা যে আফগানিস্তানে হামলা করুক? ওসামা বিন লাদেন যে কাজটা করেছে তারপরে আমরা বাধা দিতে পেরেছি? পারি নাই। আমেরিকার বা এই কয়দিন আগের ঘটনাই যাই না, হামাসের ব্যাপারটা দেখেন না, 7th of অক্টোবরের পরে আপনি দেখেন তাদের 50,000-এর সংখ্যা ছাড়াই গেছে গাজায়। কই বিশ্বের কে কে কথা বলছে দেখেন? আপনি বড়জোর বাংলাদেশে বসে কোকা কোলা বয়কট করতে বাটার জুতার চুরি করে আনছেন, কিন্তু আপনি ইসরায়েলকে থামাইতে পারছেন? পারেন নাই। আমি বলতেছি না যে এটার সাথে এটার তুলনা, আমি বলতেছি যে যারা আজকে এত হম্বিদম্বি করতেছে তারা কি আওয়ামী লীগের সংখ্যাটা দেখে না? আওয়ামী লীগের সংখ্যা কত? আপনি কি মনে করেন, ডু ইউ থিঙ্ক বিএনপি বাধা দেবে এই সমন্বয়কদের পেটানোর ক্ষেত্রে? আওয়ামী লীগ যদি কোনো কারণে ফিরবে তো অবশ্যই। তারা যদি তাদের যে বাড়িঘর ছাড়া করেছে, তাদের মা বোনদের কি করেছে সেটা তো আপনি আমি জানেন, সবাই জানি, প্রতিদিন আমাদের উদাহরণ আছে। এগুলোর ব্যাপারে যখন তারা পদক্ষেপ নেবে, ধানমন্ডি 32 নম্বর ভাঙাটাঙ্গা বাদই দিলাম, আপনি কি মনে করেন যে বিএনপি এসে এখানে বাধা দেবে? পারলে বিএনপির লোকজন ঢুকবে আর ওর সমন্বয়। আমি অনেকের দেখেছি, মানে আমি তাদের ভবিষ্যৎ পরিণতি নিয়ে আমি খুবই সন্দিহান, এবং আমি সংশয়ে আছি যে মানে সংকীর্ণ, মানে এই শব্দগুলো কি ব্যবহার করবো, মানে আমি খুব আতঙ্কে আছি যে তাদের সাথে কি হবে। এখন ভাতাটাতে যা নিচ্ছে নিক, মানে কি বলবো, আমি তাদের জায়গায় হইলে যত বড় বিপ্লবী হইতাম আমি সুন্দর করে দেশ থেকে চলে যেতাম। মানে এইটা আমার চেয়ে বেস্ট উপায়। মানে আমি যদি এই এই চক্রান্তকারীদের ভালো বুদ্ধি দিই, তাহলে এখন সময় থাকতে ওই যে একটা মেয়ে ছিল না ওদের মধ্যেই বোধহয় সবচেয়ে বেশি বুলিশ শিকার ওদের পক্ষ থেকেই হয়েছিল, তার শরীরের কারণে, তার রঙের কারণে, কি যেন নাম, অবশ্য খুব মানে দেখবেন ক্ষমতা তারা দখল করার পরেই বড় এক সুটকেস নিয়ে তিনি বিদেশ ট্যুরে গেছিলেন। কেন গেছিলেন সেই বিতর্কে যাচ্ছি না, ওইরকম গিয়ে যেন না ফিরে। মানে আপনি তো মালয়েশিয়া, আপনি জানেন মালয়েশিয়াতে প্রায় 36 জনকে মালয়েশিয়া আটক করেছে জঙ্গি সন্দেহ, এবং বলা হচ্ছে তারা জুলাই আন্দোলনে ছিল। ছিল, অবশ্যই ছিল। তো আপনি যে পালিয়ে গেছে বলছেন বুদ্ধিমান হলে, তাহলে যারা পালিয়ে গিয়ে ধরা পড়লো তারা বুদ্ধিমান না? না, তারা জুলাই আন্দোলনে মালয়েশিয়াতে বসে করেছে কিনা, কারণ আপনি দেখবেন যতগুলো অ্যাকাউন্ট নষ্ট করা এরকম ইসলামিক কয়েকটা দেশে, তাদের দেশে ওইসব জায়গা থেকেই তারা এগুলো শুরু মানে আগেও করেছে, আমি জানি এটা। আমি গত 7 বছরের কথা বলতে পারি যে কোন কোন আইপি ইউজ করে এগুলো করে। তো এবং আওয়ামী লীগের আপনি একটা বড় উদাহরণ দেখেন না, আপনি ছোটখাটো জঙ্গিদের নিয়ে ভাবতেছেন কেন? সবচেয়ে বড় ক্ষতিটা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে করেছে কে? আজহারি, মিজানুর রহমান আজহারি। তারকে ভাড়া করে নিয়ে গেছে কে? আওয়ামী লীগ। তাকে সুন্দর করে যখন তার টাকা পাচারের ঘটনাটা সামনে এসেছে, জঙ্গিবাদের সাথে তার সংশ্লিষ্টতা এবং জামাতের অর্থায়নে যে সে আজারি হয়েছে, যেটা যখন আওয়ামী লীগ শেষে এসে বুঝেছে, তাকে কোথায় যেতে দিয়েছিল? মালয়েশিয়াতে, এয়ারপোর্ট দিয়ে যেতে দেয়নি আজহারিকে। এবং জামাত শিবিরের প্রত্যেকটা কর্মী যাদের বিরুদ্ধে মামলা ছিল তাদেরকে সেফ এক্সিট দিয়েছিল আওয়ামী লীগ, যে তোরা মালয়েশিয়াতে চলে যা। বিপুল সংখ্যক ঘাঁটি কিন্তু মালয়েশিয়াতে জামাত শিবিরের। তো আপনি দোষটা কার দিচ্ছেন? এই আজহারিকে তৈরি করেছে। আচ্ছা, আপনি আরেকটু মনে করেন সুলতান আপা, আমি জানি আপনার আদর্শ কি, আপনি প্রো লিবারেশন ওয়ার্ড, আপনি যে এখন ভূমিকাটা রাখছেন, আপনারা যখন মেইন স্ট্রিমে সাংবাদিকতা করেছেন, এবং আমি খুব ভালোভাবে জানি আপনি পালাই আসা লোক না কোনো কারণে, মানে আপনি দেশ ছেড়েছেন সুন্দরভাবে, কিন্তু আপনি দেখেন বাংলাদেশে এই আওয়ামী লীগের চেতনাবাদ যারা, আমি নাম উল্লেখ করছি, সেই মুক্তিযোদ্ধা ট্রাইব্যুনালের, মানে সরি এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তুরিন আফরোজের কথা নিশ্চয়ই মনে আছে, ব্যারিস্টার তুরিন আফরোজ, শাহরিয়ার কবির, তারা যে টকশো করতো কার সাথে জানেন? এই যে একটা চ্যানেল ছিল ফেস দ্য পিপল, সাইফুর সাগর, সে জামাতের প্রোডাক্ট, জামাতের তৈরি। মিজানুর রহমান আজহারিকে যখন পড়াশোনা করেছে জামাত, এই যে আমির হামজা কয়দিন আগে আওয়ামী লীগ বলতো, এদের সবাইকে তারা ওইখানে যে শো করতো, তারা ওইখানে যে বিতর্ক করতো। আপনারা এখন মানে আপনারা আচ্ছা বুঝলাম মুক্তিযুদ্ধের পক্ষের লোকজন ছিল না, একটা নিরপেক্ষ লোকের কাছে তো যেতে পারতো। তারা টকশো শুনলে শরীরের তুরিন আফরোজের সাথে কি করেছে দেখেছেন? তুরিন আফরোজের বাড়ির অ্যাড্রেস সবকিছু জানতো এই ইয়ারা, সাইফুর সাগরেরা। আপনি দেখবেন আওয়ামী লীগের একজন নেত্রী অ্যারেস্ট হয়েছিলেন এবং দাবি করা হয়েছে আওয়ামী লীগের একদম অফিসিয়াল পেজ থেকে, যেটা মুফাসসিল ইসলাম অ্যাড্রেস বলে দিয়েছিল বিএনপির লোকজনদেরকে। কারণ শোয়ে যাওয়ার আগে ওই ফোন নাম্বার অনেক কিছু তো অনেক লেনা দেনা হয়, তাই না? তো অনেকেই বোঝেন। আপনি যদি আমাকে সুলতান আপা বলেন যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন, আমি তো দেবই। তো সেখান থেকে তো ফোন নাম্বার, মানে এইগুলো করেছে এই রাজাকার দেশদ্রোহীদের, তাদের এই মেটিকুলাস ডিজাইনের অংশে ফাঁদে পা দিয়েছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিরা, এবং তারা বিপদে পড়েছে। আজকে দেখেন, হয়তো এখন সময়ের প্রয়োজনে সাইফুর সাগর বোধহয় এখন ইয়েতে নেই, ইলিয়াস তো বহুদিন ধরেই আছে। তাদেরকে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের পক্ষের লোকজন তাকে ডেটা দিত,
তাকে তাকে বের করে দিয়েছে। সে বারবার বলেছে আওয়ামী লীগের লোক তাকে দেশ ছাড়তে সহায়তা করেছে। পিনাকি ভট্টাচার্যকে দেশ ছাড়তে সহায়তা করেছে। আপনি দেখেন এই ভারত থেকে তার পাসপোর্ট, ভারতীয় পাসপোর্ট দিয়ে সে গেছে থাইল্যান্ড, ওইখান থেকে সে ইয়েতে, এবং তারকে সরাসরি বিবিসির একজন সাবেক সাংবাদিক এই সাহায্যটা করেছে। আপনি দেখেন গণশত্রু ইয়ার দেখেন না, শফিক, সে কোথায় ছিল? এএফপিতে কাজ করেছে, এবং সে কিভাবে তথ্যগুলো সাপ্লাই করতো সেগুলো তো খালেদ মহিউদ্দিন অনেকে এগুলো সাক্ষী দিয়েছে। আপনি পুরো নেটওয়ার্কটাকে দেখতে পাবেন, এবং এরা একে অন্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আপনি মালয়েশিয়ার এই গুটি কয়েক ছোটখাটো সন্ত্রাসী জঙ্গিদের নিয়ে আপনি চিন্তিত। বরং একটা ভালো জিনিস যে মালয়েশিয়া এই কথাটা সামনে বলেছে, তারা তাদের দেশকে ভালোবাসে, তাদের দেশটাকে আফগানিস্তান পাকিস্তান হতে দেবে না। এবং আমাদের দেশের এলিট সাংবাদিকরা জঙ্গিদের গডফাদারদের নিয়ে জিজ্ঞেস করে, আপনারা কি এটা তালেবান বানাইতে চান, আফগানিস্তান বানাইতে চান? ওই জঙ্গি বলে হ্যাঁ চাই। ওহ, কি দারুণ সুন্দর কথা, ফাইন, খুব ভালো আছে। ট্রু। পার্থক্য মালয়েশিয়ার সাথে বাংলাদেশের, কি করবেন? জি, এখন ধরেন মানে যেভাবে করে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়েছে বলা হচ্ছে, এগুলো ইচ্ছাকৃতভাবেই করা হচ্ছে। এবং জামাতের আমির আজকে গতকাল বললেন যে এই পরিস্থিতিতে কিভাবে করে নির্বাচন হবে। আমি আমার এই শোতে অনেকবার আলোচনা করেছি যে ডক্টর ইউনূসের সরকার নির্বাচন দিতে চায় না, দিবে না। যতক্ষণ না মানুষ তাদের চেপে ধরছে ততক্ষণ পর্যন্ত তারা নির্বাচন দেবে না। তো সেই জন্যই অরাজকতা সৃষ্টি করা হচ্ছে। এখন জামাতের আমির তো সে কথাই বলে দিলেন, খুব দ্রুত বলে ফেললেন না? হ্যাঁ, তো তাদের তার উপায় নেই, তারা তো জানে জনগণের ভোট তারা পাবে না, এখন দখল করে রাখতে হবে। তো এখন তো সরকার জামাতই চালাচ্ছে, জামাত ইসলাম না, চালাচ্ছে। তাদের মেটিকুলাস ডিজাইন যে নির্বাচন না দেয়া, হ্যাঁ। এই সুরটা যে তুললেন, হ্যাঁ, আমরা তো আগে থেকেই বলছিলাম যে নির্বাচন দেবে না এই সরকার, রাইট? তো জামাত আমির যখন এখন দ্রুতই বলে ফেললেন যে এই পরিস্থিতিতে কিভাবে নির্বাচন হবে, তো এটা মানে স্পষ্ট করলো, নিজেদের অবস্থান নিজেরাই স্পষ্ট করছে মেটিকুলাস ডিজাইনার, যেমনটি মাহফুজ আলম করলেন। জি, যারা শিকার করে যে প্রাণীগুলো, তাদের অবশ্যই মাংসাশী প্রাণীগুলোর দুটো দাঁত থাকে সামনে, ক্যানাইন টিথ, এই উপরে দুটো নিচে দুটো থাকে। তারা এই দাঁত কিন্তু যখন শিকার করে তখন দেখায় না। শিকার কিন্তু এইভাবে দেখবেন যে আস্তে আস্তে চুপি করে গিয়ে হামলাটা করে। কিন্তু যখন সে বিপদে পড়ে যায়, আপনি দেখবেন যে বাঘ, সিংহ, বিড়াল, কুকুর, বিড়াল দেখবেন সব ভালো উদাহরণ, বিড়াল আমাদের সবার বাড়িতে আছে, ফসফস করে, দেখবেন যে কোথাও ইনসিকিউর ফিল করে ফসফস করে দাঁত দেখায় দেয়। এটা এই দাঁত দেখানো, কুকুরে দেখবেন দাঁত দেখায় আপনাকে দূর থেকে এরকম বাইরে, সামনের দুটো দাঁত, নিচে দুটো দাঁত, কারণ সে বোঝায় যে আমার কিন্তু আছে, এটা আমার অস্ত্র। এই জামাত, আমি অবশ্যই মনে করি মানুষের চেয়ে ওই প্রাণীগুলো নিরাপদ। ওরা শিকার করে, ওদের খাদ্যের, ওদের ওই লোভ নাই। কিন্তু এই জামাতের মতো, এদের মতো ভয়ঙ্কর প্রাণী এই সাউথ এশিয়ায় আর এক দ্বিতীয়টা আছে বলে আমি মনে করি না। তো তারা এখন দাঁত দেখাচ্ছে, ওই যে ক্যানালটি ফস করে উঠছে, ফস করে উঠছে, মানে বোঝাচ্ছে যে আমরা নির্বাচন দেব। এটা তারা এখন আসলেই বিপদে পড়ে গেছে। তারা কতটা বিপদে পড়লে পরে তাদের একদম মেইন জায়গাটা যে নির্বাচন দেবো না, ক্ষমতা দখল করে থাকবো যতক্ষণ না আমাদের পিটাও। এখন তারা আমার মনে হয় অপেক্ষা করছে 1971-এর পরিণতির জন্য। আমাদের মুক্তিযোদ্ধারা তাদের শাস্তি নিশ্চিত করতে পারেন নাই। তারা মুক্তিযোদ্ধাদের ব্যর্থতা আমি বলবো না, তারা আমাদের বীর, তাদের উপরে আমাদের দেশ, তারা আমাদের বিজয় এনে দিয়েছেন। এর চেয়ে বড় বীরত্ব আর দরকার নেই। পরের ব্যর্থতা আমি সব বাদ। বঙ্গবন্ধু 71 পর্যন্ত যা করেছেন, পরে যদি তিনি হিটলারও হয়ে যেতেন আমার কিচ্ছু যায় আসে না, তিনি আমাদের দেশ দিয়ে গেছেন। পরেরটা পরে, আমার রাজাকারদের কাছ থেকে আমি বঙ্গবন্ধুকে শিখবো না। তারা ন্যারেটিভ দাঁড় করাতে চায়, কারণ বঙ্গবন্ধু আসলেই বাংলাদেশের জন্য হিমালয়, ওইটাকে ভাঙার চেষ্টা করতেছে। কিন্তু মানুষ তো চাইলে হিমালয় ভাঙতে পারে না, এটা সম্ভব না। মানে আপনি পারমাণু বোমা দিয়েও হিমালয় ভাঙতে পারবেন না, মানে হয়তো কিছু ক্ষতি করতে পারেন, এতটুকু আর কি। বঙ্গবন্ধুকে ক্ষতি, তো তারা 1971-এ আমাদের বীর মুক্তিযোদ্ধারা ওদের দু একটাকে প্যাদানি দিয়েছিলেন, কিন্তু সুনিশ্চিত শাস্তি ব্যবস্থা করতে পারেনি। করতে পারলে তো আর বঙ্গবন্ধু সেই ব্যর্থতা না থাকলে তো আমাদের 2013-তে দাঁড়াতে হয় না। তবে আমার মনে হয় এটা একটা সুবর্ণ সুযোগ এসেছে আমাদের কাছে। তারা এখন তাদের ক্যানাইল টিথ দেখাচ্ছে, তাদের সময়, তাদের পর্যবেক্ষণ করেন, তাদের ফাঁদে পা দেওয়া যাবে না। এবং যারা দেশ, আমি প্রচন্ডভাবে বিশ্বাস করি দেশে এই দেশকে ভালোবাসার মানুষ অসংখ্য, কিন্তু তাদের দেখা যায় কম। কারণ তারা আসলে ওই যারা মারধর করে, যারা বেশি চিৎকার করে, তাদের সংখ্যা কম হলে তাদের বেশি দেখা যায়। তো তাদেরকে বেশি দেখা যাচ্ছে। এবং আপনি দেখবেন যে সার্জিস, হাসনাত, কেউ এক একজন এক এক সময় মাঠে নামে, আপনি মিলিয়ে দেখেন। হাসনাত কয়েকদিন হুমকি তুমকি দেয়, সে রিটায়ারমেন্টে চলে যায়, দেখেন আপনি। তারপর সার্জিস কতক্ষণ যায়, তারপরে আবার এই এক একজন যায়। আবার যখন তাদের কেলেঙ্কারি, ওই যে তুষার যে ছেলেটা,
ওদের কি কি সব তুষার অশ্লীল সারোয়ার, কথাবার্তা, সারোয়ার তুষার, হ্যাঁ হ্যাঁ। সারোয়ার তুষার অশ্লীল কথাবার্তা, এগুলো আর বলাও যায় না। আবার ধরেন এই যে আরো বাকি সব বদমাশ যখন বিপদে পড়ে, উমা ফাতেমা চলে যায়, তখন আবার এই দেখেন মাহফুজ আবার মাঠে আসছে। ও কিন্তু এতদিন খাপটি মেরেছিল, দেখেন আপনি আবার আপনি তাকে নিয়ে আলোচনা করছেন, এইটাই তার সফলতা। তারা এইভাবে যতক্ষণ ইয়ে করতে চায়, ধরেন একটা 5 স্টার হোটেলে আপনি উঠে গেছেন, এখন আপনি এখানে ভাড়া দেবেন না, আর আপনি বুফেতে খাইতেছেন ভালো, যে বালিশে জীবনে শোন নাই, ওই বালিশ মাথায় না দিয়ে আপনি কোলের মধ্যে নিয়ে রাখতেছেন যে খুব আরামই লাগতেছে, এখন আপনি টাকাও দেবেন না, যাবেন না। এখন আপনি চাইতেছেন কি পুলিশ যেন তাড়াতাড়ি, হোটেলওয়ালা যেন পুলিশ না ডাকে। আপনি কতক্ষণ ওই হোটেলের নিচে ঘুরতে যেয়ে এদিক ওদিক বিড়ি খেতে যেয়ে আপনি টেলিফোনের তারটা কেটে দিলেন, বা বিভিন্ন ইলেকট্রিসিটি বন্ধ করে দিলেন, কোনোভাবে বালিশ নিয়ে যেন আপনি ঘুমাইতে পারেন, আর 2টা দিন যদি একটু বেশি থাকা যায় খারাপ কি? আপনি তো জেলেই যাবেন, আপনার তো মানে আপনি তো আকাম করছেন জানেন, তো এখন ওরা তো ওদের পরিণত ওরা জানে, একটু দীর্ঘায়িত যতক্ষণ করা যায়, তাই না? বুঝতে পেরেছি। তবে এই দীর্ঘায়িত যত বেশি হয় ততই মানুষের ভোগান্তি চরমে, ততই দেশের সংকট ঘনীভূত হতে থাকবে, এটি মোটামুটি নিশ্চিত। কিন্তু তাদের মুখোশ যখন এখন মানে উন্মোচিত হয়ে গেছে, আরো আগেই হয়ে গেছে, এখন শুধু অপেক্ষা যে মানুষ কবে তাদের রুখে দাঁড়ায়। আমি মনে প্রাণে কামনা করি সেই সময় যেন দীর্ঘ না হয়। আসাদ নূর, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। আপনি ভালো থাকুন। দর্শক, এই ছিল আমার এখনকার আয়োজনে। আপনারা যে যেখানে থাকুন সবাই ভালো থাকুন সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। এবং সত্যি ওই কথাটাই বলতে চাই, মানুষের শক্তি অসীম। মানুষ যখন রুখে দাঁড়ায়, ঘুরে দাঁড়ায়, তখন কেউ তাদের কোনো কিছু দিয়ে রুখতে পারে না। এবং সেই শক্তি যে কত বড় শক্তি, বিভিন্ন সময় বাংলাদেশের মানুষ এটা তাদের সেই শক্তির ক্ষমতা তারা বারবার করে দেখিয়েছে। আমার মনে হয় না খুব বেশি দিন অপেক্ষা করতে হবে, মানুষ জাগবেই। সবাই ভালো থাকুন।